সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন সংলাপ প্রতিদিনে। আজকে আমি সঙ্গে রয়েছি আমি সেলিম মালিক। দর্শক, আপনারা জানেন যে বাজেট মানে শুধু কোনো সংখ্যা নয়, বাজেট মানে একটি রাষ্ট্রের অগ্রাধিকার। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেট, অনেক প্রত্যাশা, অনেক প্রশ্নও রয়েছে। আর সেই প্রশ্নগুলোকে সামনে রাখবো। আমার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। স্বাগতম আপনাকে। আপা, এবছরের বাজেটের বেশ কিছু বিশেষত্ব দেখতে পাচ্ছি, কারণ 1.5 লাখ কোটি টাকা বাড়ানো হয়েছে বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। আপনি জানেন যে বর্তমান কিন্তু নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, দেশেও জ্বালানি সংকট এবং নানা ধরনের প্রবলেম রয়েছে। এই প্রবলেমের মধ্যে, এই সংকটের মধ্যে আসলে বাজেট আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য? ধন্যবাদ। আমরা যদি প্রেক্ষাপট, আপনি যেটা সঠিকভাবেই বলছিলেন যে প্রেক্ষাপটটা যদি বিবেচনা করি, প্রেক্ষাপটে আসলে আমরা যদি এক সাধারণ মানুষের কথা চিন্তা করি, তাদের ক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে যে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখা। আর সার্বিকভাবে আরেকটি বিষয়, সেটা হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করাটা প্রয়োজন এবং ব্যক্তি খাতে বিনিয়োগ একটা গতি আনার দরকার। তো এই দুটোকে যদি আমরা বাজেটের মূল লক্ষ্য হিসেবে আমরা চিন্তা করি, বাজেটের অন্যতম লক্ষ্য হিসেবে, বা বলবো যে আমাদের সামষ্টিক অর্থনীতির অন্যতম লক্ষ্য হিসেবে চিন্তা করি, তাহলে বাজেটের জন্য যেটি মূল সমস্যাটি বা মূল চ্যালেঞ্জটি, সেটি কিন্তু হচ্ছে আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে যে আমাদের স্লথগতি। অর্থাৎ আমাদের কিন্তু ব্যয় বাড়ানো দরকার একদিক থেকে, আবার এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু আবার কিন্তু আমাদের সেই অনুযায়ী কিন্তু অর্থ নেই। সুতরাং সেদিক থেকে বিবেচনা করলে, যে বৈশ্বিক পরিস্থিতির কথাও আপনি বললেন, যে অত্যন্ত একটা চ্যালেঞ্জিং একটা মুহূর্ত এখন। সেই মুহূর্তে যেটি বিষয়, সেটি হচ্ছে যে এখন আমরা যদি দেখি যে মূল্যস্ফীতির কে নিয়ন্ত্রণে রাখা এবং আমাদের ব্যক্তিখাতে বিনিয়োগের ক্ষেত্রে কিছু চাঙাভাব আনার জন্য বেশ কিছু কর্মসূচি, বেশ কিছু জায়গায় ছাড় মূলত আমরা দেখতে পাচ্ছি। তো সেটি একটা প্রয়াস যে যদি মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করার বিষয়টা আমরা চিন্তা করি, সেটা একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করতে পারে। তবে প্রশ্নটা হচ্ছে যে এই যে ধরনের উদ্যোগগুলো রয়েছে, সেগুলো যথেষ্ট কিনা। অর্থাৎ আমাদের যে রাজস্ব আহরণের সীমাবদ্ধতা রয়েছে এবং আমরা মূল্যস্ফীতির যে পারদ আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বগামী, এবং এর পাশাপাশি আমাদের ব্যক্তিখাতে বিনিয়োগের ক্ষেত্রে আমরা বহুদিনের যে স্লথগতি দেখেছি, সেখানে যে ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভগুলো, সেগুলো আসলে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে কিনা। লক্ষ্যমাত্রা বলতে আমি মূলত বলছি যে 3টি লক্ষ্যমাত্রা গুরুত্বপূর্ণ। 7.5% মূল্যস্ফীতি, 6.5% হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, এবং 10% মতো হচ্ছে রাজস্ব এবং জিডিপির লক্ষ্যমাত্রা। তো এই 3টিকে কেন্দ্র করে আসলে পুরো আলোচনার বা বাজেটের পুরো আলোচনাটা আমরা কয়েকদিন ধরে করছি। আচ্ছা আপা, আমরা যদি চলতি অর্থ বছরের দিকে তাকাই, সেটা হলো যে প্রথম 10 মাসে, অর্থাৎ আপনার জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব লক্ষ্যমাত্রা 1,04,000 কোটি টাকা পিছিয়ে আছে এনবিআর। কিন্তু সেই এনবিআরকে এখন আবার আরও বেশি লক্ষ্যমাত্রা দেওয়া হলো 6,04,000 কোটি টাকা। আপনি জানেন যে রাজস্ব খাতে কিন্তু এক ধরনের সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি থমকে রয়েছে। এবং তাদের যে এখন বর্তমান অবকাঠামো এবং তাদের যে জনবল, রাজস্বের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কি আসলে এই যে 6,04,000 কোটি টাকা রাজস্বের লক্ষ্য ধরা হলো এনবিআরকে, এটা কি আসলে বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন কিনা? এটা অত্যন্ত কঠিন, কারণ আমরা যদি ঐতিহাসিকভাবেও দেখি, আমাদের কিন্তু এই ধরনের কিন্তু আমাদের কোনো রেকর্ড নেই। তবে বিষয়টা হচ্ছে যে যদি সার্বিকভাবে যদি বিভিন্ন ধরনের উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোকে আমাদের পালন করতে হয়, তাহলে কিন্তু এটি করতে হবে আসলে, এবং করাটা অত্যন্ত জরুরি আসলে। এবং সেদিক থেকে যদি বিবেচনা করি, আমার মনে হয় যে জায়গাটা হয়তো একটু আরও আমাদের দেখার দরকার আছে, সেটা হচ্ছে যে আমাদের আসলে প্রত্যক্ষ করের যে জায়গাটা, সেই প্রত্যক্ষ করের জায়গায় কিছুটা যেমন ছাড় দেওয়া হয়েছে, আবার অন্য জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে যে করের আওতা বা সেটা কিন্তু আসলে যথেষ্ট কিনা, সেটা একটা প্রশ্ন। কারণ সেই জায়গাটাতে যেটা দেখা যায় যে রাজস্ব আহরণের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা আমরা বলতে চাচ্ছি, সেই লক্ষ্যমাত্রার ক্ষেত্রে করে জালকে বিস্তৃত করা, সেটার জন্য আমরা 2-3টে ইনিশিয়েটিভ দেখেছি। আর কর জালকে বিস্তৃত করার মাধ্যমে একটা কর দিতে পারে সেরকম মানুষকে আনা। এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি
দেখি যে কর বহির্ভূত যে মাত্রাটা যদি আমরা দেখি, থ্রেশহোল্ডটা যদি দেখি, তাহলে আসলে একজন ব্যক্তি যদি মাসিক 32,000 বা এই ধরনের একটা অর্থ ইনকাম করেন, তখন তাকে কর দেওয়ার মতো অবস্থায় তিনি আসেন। তো অনেক সময় আমরা যেটা দেখতে পাই, সেটা যার বেতন আসলে বা যার আয় আসলে 32,000 টাকা, আমি তার কথা বলছি না, কিন্তু আমরা অনেক সময় দেখতে পারি যে যার বেতন বা যার আয় বলবো সেটা 1 লাখ টাকাও, কিন্তু তিনি আসলে কর জালের বাইরে থেকে যাচ্ছেন। এখন বিষয়টা কিন্তু ওই জায়গাটাতে, কারণ আমাদের টিআইএন আছে সেটা হচ্ছে 1 কোটির কিছু বেশি মানুষের, আর কর দিচ্ছে, ট্যাক্স রিটার্ন সাবমিট করছে হচ্ছে 40-45 লাখ মানুষ। এখন বাংলাদেশের মতো 18 কোটি জনগণের দেশে এটি কিন্তু একেবারেই অপ্রতুল। তার মানে অনেকেই আছেন যাদের কর দেওয়ার মতো তাদের সক্ষমতা আছে, এবং সক্ষমতার মধ্যে আমি বলতে চাচ্ছি না যে 30,000 32,000-এর মানুষ বলতে চাচ্ছি না, আরও একটু বেশি অর্থ যাদের আছে, তারা সামান্য হারেও তাদের যে কর দেওয়ার যে বিষয়টা, সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই মানুষগুলোকে যেমন আনার দরকার আছে, সে ধরনের ব্যবসাকে আনার দরকার আছে এবং এই জায়গাগুলোর জন্য কর ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো দরকার আছে, এবং এর পাশাপাশি যেটা জরুরি সেটা হচ্ছে ডিজিটালাইজেশন। আচ্ছা আপা, আমরা কিন্তু তারপর আমরা দেখতে পাই যে এই যে আপনি যে বিষয়গুলো বললেন যে করের আওতা বাড়াতে হবে, এগুলো আমরা বছরের পর বছর কিন্তু নানা সেমিনার, নানাভাবে সরকারকে নানাভাবে জানানো হয়েছে, এবং সরকারও কিন্তু অবগত, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আসলে বাস্তবায়ন হচ্ছে না। আসলে বাস্তবায়ন না হওয়ার পেছনে আসলে ঘাটতিটা কোথায়? আসলে একটি তো বিষয় হচ্ছে যে, যেমন আমি যদি বলি যে কিভাবে বাস্তবায়ন করা যায়, হ্যাঁ, তো এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে কর জালে আমরা যদি ঢাকা, চিটাগং এবং কয়েকটা গুরুত্বপূর্ণ শহরগুলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের করগুলো আসছে, কিন্তু আমরা যদি একটু দেখি অন্যান্য বড় বড় শহরে অনেকেই কিন্তু রয়েছেন যারা কিন্তু কর দেবার মতো যে আয়, আমি বলছি মাসিক আয়, তার চাইতে বেশি আয় তারা করছেন, কিন্তু সেই ব্যবস্থাপনার মধ্যে তারা নেই। এখন এই জায়গাটাতে বিষয় যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন তারা যেটা করছেন, অর্থাৎ যারা অবস্থাপন্ন, আমি বলতে চাচ্ছি না যারা নিম্ন আয়ের মানুষ তাদের কথা বলতে চাচ্ছি না, অবস্থাপন্ন, তারা বিভিন্ন আর্থিক লেনদেন যেটাকে করছেন সেটার মাধ্যমে একটা ট্র্যাক করার একটা বিষয় যে হ্যাঁ তিনি কর দেওয়ার উপযুক্ত এবং তাকে করের আওতায় আনা হোক। সেই কারণে যেটি জরুরি সেটা হচ্ছে যত বেশি ডিজিটালাইজ হবে তত বেশি এই জায়গাগুলোতে কিন্তু স্বচ্ছতা আসবে। আর এর পাশাপাশি আরও একটা জিনিস, যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আলোচনা একটু কম হয়, অনেক সময় দেখা যায় যেটা করের ক্ষেত্রেও আমরা দেখেছি, আমরা ব্যাংক ঋণের ক্ষেত্রেও, খেলাপি ঋণগুলোর ক্ষেত্রেও দেখেছি, অনেক সময় যে আইনি প্রক্রিয়া চলতে থাকে, বড় সময় ধরে আইনি প্রক্রিয়া চলতে থাকে, এবং আইনি প্রক্রিয়া চলার সময়টাতে কিন্তু যে কর নেওয়ার যে বিষয়টা, সেই কর নেওয়ার বিষয়টা আর হচ্ছে না, অর্থাৎ তিনি কর হয়তো দেওয়ার উপযুক্ততা আছে এবং সেখানে একটা আইনি প্রক্রিয়ার ভেতরে যেহেতু আছে সেই কারণে করটা কিন্তু আর সরকার পাচ্ছে না। তো এই ধরনের আরো বেশ কিছু জিনিস আছে। তারপর সরকারের আয় বাড়ানোর কিন্তু আরো বিভিন্ন কিছু প্রক্রিয়া কিন্তু আছে, যে প্রক্রিয়াগুলো আসলে অবলম্বন করাটা জরুরি। এখন করজালের আওতাটাকে বাড়ানোর জন্য কিছু কিছু হয়তো পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কর ব্যবস্থাপনাটাকে খুব শক্ত হাতে কিন্তু ঢেলে সাজানো দরকার, এবং সেই জায়গাটাতে কিন্তু স্বচ্ছতা আনাটা খুব জরুরি এবং ডিজিটালাইজেশন খুব জরুরি। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বছর বাজেটের কিন্তু ঘাটতি 2,43,000 কোটি টাকা, এবং এই যে করের যে লক্ষ্যমাত্রা এনবিআরকে দেওয়া হয়েছে সেটা যদি পূরণ না হয়, তাহলে যে ঘাটতির যে টাকাটা, এটা কি আসলে শেষ পর্যন্ত ব্যাংকের উপরে চাপটা বাড়বে কিনা, সেক্ষেত্রে আবার আপনার বিনিয়োগের একটা বিষয় রয়েছে। এটাই আসলে মূলত যে বিষয়টা আলোচনার এই জায়গাটাইতে আমার মনে হয় যে একটা সামষ্টিক অর্থনীতির একটা বড় একটা চ্যালেঞ্জের জায়গা রয়েছে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতিটাকে কমানোর জন্য, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিভিন্ন ধরনের ছাড় দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়ার চেষ্টা, সেটাকে আমি ইতিবাচক বলবো। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যেটা বললাম যে রাজস্ব আহরণের যে ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমরা যদি এবারও সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমরা রাজস্ব আহরণ করতে না পারি, তখন তার মানে কি হবে, শেষের দিকে যেটা দেখা যায় সেটা হচ্ছে আভ্যন্তরীণ খাত থেকে, ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হয়। ব্যাংক খাত থেকে যখন ঋণ নেওয়া হয়, সেটা একটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে ক্রাউডিং আউট এফেক্ট, যেটা হচ্ছে ব্যক্তি খাতে যে ঋণের প্রবাহ সেটাকে সংকুচিত করে ফেলে। এর পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন প্রক্রিয়া আছে যেটাতে বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে সেটা কিন্তু অর্থনীতিতে মুদ্রার সরবরাহ বাড়িয়ে দিতে পারে, এবং মুদ্রার সরবরাহ যদি বাড়িয়ে দেয় তাহলে সেটা কিন্তু
মূল্যস্ফীতিটাকে আবার আরও কিন্তু উস্কে দিতে পারে। সুতরাং সেই পর্যায় পর্যন্ত যাওয়াটা কিন্তু আমরা কখনোই চাই না। সেই কারণেই রাজস্ব আহরণের উপরে গুরুত্ব আরোপ করাটা এতটা জরুরি, এবং সেই কারণেই বাজেট ঘাটতি আভ্যন্তরীণ খাত থেকে নেওয়ার বিষয়টায় কিছুটা সতর্কতা থাকাটা জরুরি। আচ্ছা, করের তো সংকট রয়েছে, আসলে রাজস্ব সংকট রয়েছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি এবার বাজেটে 14% রাখা হয়েছে আসলে আগের নেওয়া যে আমরা ব্যাংক, দেশ এবং দেশের বাইরে যে ঋণগুলো নিয়েছিলাম সেখানে সুদ পরিশোধের জন্য মোট বাজেটের 14% রাখা হয়েছে। আরও 12% রাখা হয়েছে ভর্তুকির জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সরকারের ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং নানা ধরনের সামাজিক নিরাপত্তা, সেখানেও কিন্তু 1,40,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। যদি আমরা এই করটাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন না করতে পারি তাহলে এই যে সামাজিক নিরাপত্তায় যে বরাদ্দ দেওয়া হয়েছে এটা কি কোনো ধরনের সংকটে পড়বে বা চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা? এটা একটা বিষয় যেটা দেখেন, আমরা কিন্তু এই আপনার এই আলোচনার মধ্যেই এই উত্তরটা আছে যে দেখেন আমাদের যে সুদের জন্য যে আমাদের অর্থটা দিতে হচ্ছে সেটাকে যদি আমাদের দিতে না হতো বা অর্ধেক দিতে হতো, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যেত যে আমাদের কিন্তু আমরা এই বিভিন্ন জায়গায় যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সেটার জন্য কিন্তু একটা স্বস্তিদায়ক অবস্থা থাকতো। কিন্তু চাপ কিন্তু সেই কারণ এই ধরনের জায়গাগুলোতে বেশ কিছু অর্থ চলে যাচ্ছে। এখন ফ্যামিলি কার্ডের যে বিষয়টা, সেটাকে একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে সার্বিকভাবে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দটা বাড়ানো, আওতাটা বাড়ানো, নতুন নতুন কর্মসূচি তৈরি করা, এটাকে আমরা আসলে ইতিবাচক হিসেবেই আমি মনে করি। এবং এটি কারণ সাধারণ মানুষের কাছে সরাসরি অর্থটা পৌঁছাচ্ছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে দুটো জিনিস আমার মনে হয় বা তিনটা জিনিস জরুরি। একটা হচ্ছে যে একটা যেটা ডিজিটাল সোশ্যাল রেজিস্ট্রির কথা বলা হচ্ছে, অতি দ্রুত এটা করা দরকার যাতে করে একটা স্বচ্ছতা থাকে, এবং ন্যাশনাল আইডির সাথে কিন্তু সংযুক্ত করার মাধ্যমেই কিন্তু এই কাজটা করা যায়, হ্যাঁ। এবং এটা যদি দ্রুত করা হয় তার একটা স্বচ্ছতাটা আসে, সুতরাং একেবারে উপভোগী যিনি তার কাছে যায়। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অর্থায়নের জায়গাটা, এবং অর্থায়নের যে জায়গাটা সেই জায়গায় একটা চ্যালেঞ্জ রয়েছে। অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং একটা বিষয়, এবং সেই কারণে এটাকে ধাপে ধাপে করা, আমরা যেটা দেখতে পাচ্ছি একটু পাইলট ভাবে করা, সেইভাবে কিন্তু ছোট ছোট স্কেলে করে এটাকে দেখতে হবে যে এটার অর্থায়নটা কিভাবে আসে। কারণ এবং এই জায়গাটাতে আমি আরেকটা বিষয় একটু বলবো যে এই জায়গাটাতে গুরুত্ব, এটা আমার একটা ব্যক্তিগতভাবে আমার একটা আশা যে গুরুত্বটা যেন শহরের বস্তি অঞ্চলের মানুষের উপরে একটু চিন্তা করা হয়। কারণ আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে হিস্টোরিক্যালি কিন্তু শহরের বস্তি অঞ্চলের মানুষরা বাদ পড়ে যায় বা খুব কম তাদের কাভারেজটা থাকে। আচ্ছা, আমরা একটা বিষয় ইতিবাচক বলা যেতে পারে যে সরকারি চাকরিজীবীদের জন্য, তাদের জন্য সুখবর। সেটা হলো 11 বছর পর তাদের আসলে বেতন বাড়ছে। নবম পে স্কেলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বেতন প্রায় দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু এটা তো তাদের জন্য সুখবর, কিন্তু যারা আসলে যারা বেসরকারি চাকরিজীবী রয়েছে বা যারা চাকরি করছে না বা যারা নিম্নবিত্ত, তাদের জন্য আসলে এই যে সরকারি চাকরিজীবীদের জন্য যে ডাবল বেতন, এটা কি আসলে বাজারে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? কারণ মূল্যস্ফীতি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 9.5%-এর উপরেই। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যখন প্রথমে আলোচনাটা শুরু করেছিলাম, এটা হয়তো আমি একটু সংযুক্ত করি যে আমরা মূল্যস্ফীতির বিষয়ে কিন্তু শুধু বাজেটে কিন্তু মূল্যস্ফীতিটাকে জন্য একমাত্র বিষয় না। বাজেট একটি বিষয়, অর্থাৎ রাজস্ব নীতি একটি বিষয়, সার্বিক রাজস্ব নীতি বিষয়, মুদ্রানীতি বিষয় এবং বাজার ব্যবস্থাপনা। আমাদের জন্য দেখা গেছে মুদ্রানীতির চেয়েও বাজার ব্যবস্থাপনাটা জরুরি। বাজার ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে করা হয়, এবং এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ধরনের কাজ করবার আছে। কারণ আমাদের যে সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইনের মধ্যেই সমস্যা। যে কৃষক আসলে ধান ফলাচ্ছেন এবং আমি যখন ভোক্তা যখন বাজার থেকে কিনছি, তার মধ্যে যে ফারাকটা হচ্ছে, অনেক মধ্যস্বত্বভোগী আছে কিন্তু এই সাপ্লাই চেইনে। এবং এই জায়গাটাতে যদি আমরা স্বচ্ছতাটা আনতে পারি, স্টোরেজের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে যে চাপটা আছে, যে অর্থ ব্যয় করা হয়, যে মধ্যস্বত্বভোগীরা আছে, যে ধরনের বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কাজ করে, সেই জায়গাগুলোকে আমাদের যত আমরা কমাতে পারবো, শক্ত হাতে আমরা দেখতে পারবো, তত কিন্তু আসলে এই স্বচ্ছতাটা আসবে। তো এই জায়গায় সুতরাং এটা হচ্ছে মূল্যস্ফীতির বিষয়টা। আর যদি আমি পে স্কেলের কথা বলি, সেখানে এই বিষয়টা যে পে স্কেল মানেই যে পে স্কেলের মাধ্যমে আসলে সেটা হচ্ছে যে মানুষের হাতে টাকা আসে, সেটা আসলে অনেক সময় বলা হয় যে সেটি আসলে মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। এই জায়গাটাতে আমাদের একটু অর্থ
অর্থনীতির তত্ত্ব আসলে বলে যে আমাদের দেশে যে মূল্যস্ফীতিটা আমরা দেখতে পাচ্ছি এটা বেশিরভাগই আসলে চাহিদা জনিত না, বরঞ্চ যোগান জনিত বা সাপ্লাই জনিত। এবং সেই জায়গাটাতে যেটা দেখা যায়, কারণ আমাদের জ্বালানি তেলের কারণে, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে, সেই কারণে এবং যোগান দড়ির ক্ষেত্রে বা সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে ওই ডিমান্ড এবং সাপ্লাই যে জায়গাটা, ওই জায়গাটাতে সমস্যাটা হচ্ছে। সে কারণে যেহেতু আমাদের সমস্যাটা ওই জায়গাটাতে বেশি, সেই কারণে পে স্কেল বাড়ার কারণেই যে মূল্যস্ফীতি তৈরি হবে সেটা কিন্তু স্পষ্ট না। এবং সার্বিকভাবে যদি আমি বিবেচনা করি, জাস্ট একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে যারা নিম্ন আয়ের মানুষ আছেন, পে স্কেলের মধ্যেও যারা নিম্ন আয়ের কর্মচারীরা রয়েছেন একেবারে নিচের গ্রেডগুলোতে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে তারা বেসিক যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের নিচে কিন্তু তাদের কনজামশনটা, এবং কনজামশনটা আসলে ভোগটা আসলে কোন জায়গায় করা হবে সেটা কিন্তু একটা দেখবার বিষয়। ভোগটা যদি শিক্ষায় করা হয়, ভোগটা যদি স্বাস্থ্য করা, কারণ আমাদের কিন্তু একেবারে যে থ্রেশহোল্ডের নিচে কিন্তু এই শিক্ষা স্বাস্থ্যে নিম্ন আয়ের মানুষদের কিন্তু মানে যে ব্যয়টা। তবে এই জায়গাটাতে আমার মনে হয় যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থায়নটা। আবার অর্থায়নের জায়গাতেই আসছি, রাজস্ব আয়টা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে এই বিষয়গুলো কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি করবে না। এবং এই জায়গাটাতে আরেকটা বিষয় যে পে স্কেলের বিষয় ধাপে ধাপে করা উচিত, একটু বিবেচনা করে একটা ধাপ করে তারপরে এরপরে স্ল্যাব, এভাবে করে যদি করা হয় এবং মোটামুটি একটা প্ল্যান যদি করা হয় তাহলে সেটা কিন্তু তাত্ত্বিকভাবে কিন্তু সেটা হওয়ার কথা না। তারপরও দেখা যায় মধ্যস্বত্বভোগীরাই কিন্তু অনেক সময় মূল্যস্ফীতিটাকে উস্কে দেওয়ার একটা চেষ্টা করে, যেটা আসলে থিওরিটিক্যালি যেটা আসলে হওয়ার কথা নয়, কিন্তু তারপরও এটা হয়। সুতরাং এটা পে স্কেল না থাকলেও এটা হয়তো হতে পারে, পে স্কেল থাকলেও হয়তো এটা হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য তো সুখবর পে স্কেল, কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে তাদের জন্য সরকার কিছুটা সুখবর রেখেছে। সেটা হলো যে 5,000 টাকা কিন্তু 25,000 টাকা কিন্তু বাড়ানো হচ্ছে ব্যক্তি শ্রেণী আয়কর দাতাদের জন্য। 3,75,000 টাকার বাৎসরিক যাদের ইনকাম তাদের আয়কর দিতে হবে না। সরকার, আমাদের অর্থমন্ত্রী বলছে যে এটা কিন্তু মধ্যবিত্তের জন্য একটা স্বস্তির বার্তা, কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই বাজার ব্যবস্থাপনার কথায় আসছে, মূল্যস্ফীতি কথায় আসছে। আসলে 9.5% মূল্যস্ফীতি এখন, এই 9.5% মূল্যস্ফীতির মধ্যে এটা আসলে কতটা স্বস্তি দেবে? করমুক্ত আয়সীমা আমরা সবসময় দেখতে পাই যে করমুক্ত আয়সীমা যেটা থাকে সেই জায়গাটা খুব একটা পরিবর্তন করতে কিন্তু একটা অনাগ্রহ থাকে সব সময়। তার কারণ হচ্ছে ওই জায়গাটা বলা যেতে পারে যে একটা রাজস্ব আহরণের মোটামুটি একটা সেফ একটা জায়গা, যে ওই জায়গা থেকে রাজস্ব আসবে। কারণ নিম্ন আয় যিনি প্রথমে করের আওতায় প্রবেশ করলেন তিনি কিন্তু কর দেবেন। হ্যাঁ, তো এই জায়গাটাতে কিছুটা একটু পরিবর্তন হয়েছে 25,000 টাকা, সেটা আসলে যথেষ্ট না। তারপরও আমি বলবো যে এটা ইতিবাচক, কারণ অন্তত কিছু হলেও একটা পরিবর্তন হয়েছে এবং আমরা আগামী বছর এবং তারপরের বছর এই পরিবর্তনের একটা আভাস আমরা দেখতে পাচ্ছি। তবে যে জায়গাটায় আমার মনে হয়, যেহেতু এখনো বাজেট প্রস্তাবিত, বাজেট পাস হয়নি, আমার মনে হয় একটু কিন্তু চিন্তা করার দরকার আছে যে প্রথম শুরুর ধাপে 5% কিন্তু আয়কর ছিল, সেটা এখন 10%। এই জায়গাটাতে যে বৃদ্ধিটা হয়েছে একেবারে এন্ট্রি লেভেলে যিনি আছেন তার জন্য কিন্তু একটা চাপ পড়তে পারে, এবং সেটা কিন্তু মধ্যবিত্তদের উপরে এই চাপটা যাতে না পড়ে, এই জায়গাটাতে যদি একটু রিভিশন করা হয়, বরং একেবারে ওপরের ধাকে কিছুটা সামঞ্জস্য যদি রাখা হয়, কিছুটা অ্যাডজাস্টমেন্ট যদি করা হয়, তাহলে সেটা আসলে মধ্যবিত্তদের উপর চাপটা কমাবে। আপা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো, সেটা হলো যে স্বাস্থ্য খাতে বাজেট কিন্তু বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে, বাজেট বাড়িয়ে সেটা 1% করা হয়েছে, এবং শিক্ষা খাতে বাজেট কিছুটা এখানেও কিছুটা বাড়ানো হয়েছে, 2% করা হয়েছে। কিন্তু আমরা ইউনেস্কোর যদি কথা শুনি, সেই ইউনেস্কো বলছে যে স্বাস্থ্য খাতে আসলে বাজেট বাড়ানো কম করে হলেও জিডিপির 5% করা উচিত, এবং শিক্ষা খাতে 6%। এই যে আমাদের এই বছরের বাজেটের যে লক্ষ্যমাত্রা, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%, আমরা যদি এই মানব সম্পদ উন্নয়নে যদি আমরা এই বাজেট বরাদ্দ না বাড়াতে পারি, তাহলে যে প্রবৃদ্ধি এটা আসলে টেকসই বৃদ্ধি পাবে কিনা? আমি বলবো যে প্রবৃদ্ধির চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানব সম্পদে যদি আমরা বিনিয়োগ না বাড়াই তাহলে আসলে আমাদের প্রবৃদ্ধির গুণগত মানটাকে আমরা বাড়াতে পারবো না, এবং সেটাই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধিটাকে ধরে রাখার বিষয়। তো এই জায়গাটাতে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি আবার আরেকটা জায়গায় যেটা একটু ভিন্ন জায়গায় যেটা ফেরত যাচ্ছি, সেটা হচ্ছে যে বাজেটে বরাদ্দর বিষয়। আমরা যখন একবার বড় বাজেটের কথা বলছি, বাজেটের বরাদ্দের কথা বলছি, আবার একই সাথে আমরা আবার রাজস্বর কথাও বলছি। সুতরাং
এই জায়গাটাতে তার মানে আমাদের চিন্তাটা হচ্ছে ঘাটতি। এখানে একটা জিনিস একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে ঘাটতিটার অর্থায়ন আমরা খুব বেশি আভ্যন্তরীণ দিক থেকে যখন অর্থায়নের কথা বলি, আমরা শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্টের কথাই চিন্তা করি, সেটা হচ্ছে ব্যাংকিং খাত। হ্যাঁ, আমাদের কিন্তু আরও বিভিন্ন উপায় আছে। আপনারা উন্নত দেশগুলোতে যদি দেখেন, সেই জায়গাগুলোতে কিন্তু শেয়ার মার্কেট, বন্ড মার্কেট, এই জায়গাগুলো কিন্তু অনেক ডেভেলপড, এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অল্টারনেটিভ মেকানিজমের মাধ্যমে কিভাবে ঘাটতি পূরণ করা যায় সেই প্রক্রিয়াগুলোকেও আমাদের চিন্তা করাটা জরুরি। কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে ব্যয় আসলে কমাতে যে আমরা যেন শিক্ষা স্বাস্থ্যে ব্যয় যেন না কমে, সামাজিক নিরাপত্তায় ব্যয় যেন না কমে, এখানে বাড়ানোটা বরঞ্চ জরুরি। তবে এখানে আমি একটা বিষয় একটু বলতে চাই, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বলতে চাই, সেখানে হচ্ছে আমাদের শুধু অবকাঠামোর ক্ষেত্রে আমরা ব্যয় করলে কিন্তু চলবে না, শিক্ষা উপকরণের ক্ষেত্রে ব্যয় করলে চলবে না, শিক্ষার গুণগত মানটা বাড়ানো দরকার। এবং সেই জায়গাটাতে আমি বিশেষ করে গুরুত্ব দিতে চাই হচ্ছে আমাদের প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো শিক্ষক ভীষণ জরুরি, যেহেতু শিশুদের নিয়ে কাজ করে। এবং ভালো শিক্ষকের মাধ্যমে যদি আমরা ভালো কিছুটা বলা যেতে পারে কিছুটা প্রণোদনার মাধ্যমে, আমি মনে করি যে প্রাইমারি শিক্ষকের জন্য কিছুটা প্রণোদনা, সেটা যদি বেতনের ক্ষেত্রে যদি কিছুটা চাপ বাড়েও, কিন্তু তারপরও প্রাইমারি খাতে কিন্তু ভালো শিক্ষক আসাটা জরুরি। এবং তাদের যদি ভালো প্রশিক্ষণটা দিতে পারি, তাহলে আমাদের শিশুরা কিন্তু আসলে ভালো শিক্ষাটা পাবে, যেটা খুব জরুরি। আচ্ছা, ধন্যবাদ আপা। আমরা যেটা বারবার শুনতে পাই যে আসলে করের আওতা আসলে বাড়ানো উচিত, সে কারণে কিন্তু সরকার এবার একটা নতুন একটা অভিনব উদ্যোগ নিয়েছে। সেটা হলো যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু সবার একটা টিন সার্টিফিকেট লাগবে। কিন্তু আমরা কিন্তু আবার এটাও জানি যে আমাদের ব্যাংকের যারা মানে আমানত রেখেছেন, তাদের কিন্তু বড় একটা অংশ কিন্তু ছোট ব্যবসায়ী বা গৃহিণী বা কৃষক রয়েছেন, যাদের আসলে এই টিন সার্টিফিকেট বা এই বিষয়ে তেমন একটা ধারণা নেই। যদি এটা আসলে কড়াকড়ি করা হয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রতি মানুষের অনীহা তৈরি হবে কিনা, বা যারা যে কৃষক বা যে গৃহিণী অ্যাকাউন্ট খুলেছেন, সে আবার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার একটা আশঙ্কা রয়েছে কিনা? হ্যাঁ, এখানে একটা আশঙ্কা রয়েছে। কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় যে একটা প্রপার ক্যাম্পেইনিং এর দরকার আছে। যেমন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কারণ এটা আর্থিক অন্তর্ভুক্তির সাথে কিছুটা সাংঘর্ষিক বলে মনে হতে পারে। তবে আমার যেটা মনে হয় যে এই জায়গাটা আসলে করের আওতাটাকে বাড়ানোর জন্য। তবে এখানে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে টিআইএন থাকা বা বিআইএন থাকা অর্থই আপনাকে ট্যাক্স রিটার্ন দিতে হবে তা না। আপনার কিন্তু ওই যে 3,75,000-এর ওপরে উঠতে হবে কিন্তু। হ্যাঁ, সুতরাং তার নিচে যদি আপনি থাকেন বাৎসরিক আয়, তাহলে কিন্তু আপনার যদি টিআইএন থাকেও আপনার কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিট করার বিষয়টা তো এখানে বাধ্যতামূলক হচ্ছে না, বা আসলে তো সরকার তো সেখানকার ট্যাক্স পাচ্ছে না। মানে এই জায়গাটাতে আমার একটা সুস্পষ্ট যে, এবং এখানে আমার মনে হয় সরকার দুটোকেই যদি রাখতে চান, আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টাকেও চিন্তা করছেন, এখানে হয়তো কিছু প্রস্তাবনা থাকতে পারে যে কোন পর্যায়ে পর্যন্ত মানে রিটার্ন সাবমিট করাটা বাধ্যতামূলক হিসেবে চিন্তা করা হচ্ছে। এবং তাহলে কিন্তু কিছু মানুষ স্বস্তি পাবেন যে হ্যাঁ, আমার আয় এর নিচে আছে, সুতরাং আমার আসলে এখানে রিটার্ন সাবমিট করাটা বাধ্যতামূলক নয়। এই বিষয়টাকে যদি একটু ক্যাম্পেইনিংটা করা হয়, সেটা একটা বিষয়। আর এর পাশাপাশি হচ্ছে যে আরও কিছু জায়গায় আমরা ছাড়ের বিষয় দেখেছি। তা এর পাশাপাশি যে যাদের টিআইএন দিতে হবে না বা বিআইএন দিতে হবে না, কিন্তু এই জায়গাটাতেও আমার মনে হয় যে আরও কিছু ছাড় যদি আমাদের কিছু নিম্ন আয়ের মানুষের জন্য দেওয়া যায়, তাহলে কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিছু মানুষ আসবে, আবার যারা একেবারে নিম্ন আয়ের মানুষ তারা একটু স্বস্তি পাবে, যাদের আর্থিক অন্তর্ভুক্তিটা আমরা আনতে পারি। অর্থাৎ কিছু ক্রাইটেরিয়া আরো বাড়ানো দরকার এই জায়গাটাতে। আচ্ছা, আসলে মূল বাজেট সেটা হলো যে আসলে এডিবিতে বরাদ্দ এবার কিছুটা বাড়িয়ে 3 লাখ কোটি টাকা করা হয়েছে। কিন্তু এর মধ্যে দু একটা মেগা প্রকল্পের কথাও শোনা যাচ্ছে, পদ্মা ব্যারেজ প্রকল্প, নানা প্রকল্পের কথা শোনা যাচ্ছে। এর চেয়ে খুব বড় প্রকল্প নেই, কিন্তু আমরা তারপরও এই 3 লাখ কোটি টাকা দিয়ে যে আমাদের যে চাহিদা অবকাঠামো, সারা দেশে অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন, সেটা দেখি এই 3 লাখ কোটি টাকা কি সেটা আসলে চাহিদাটাকে আসলে পূরণ করবে কিনা? এই প্রশ্নের উত্তরটা আমি দুইভাবে দিই। একটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়, যেটা এটা নিয়ে তো আসলে সবসময় আমাদের একটা উদ্বেগের জায়গা আছে, এবং পরিচালন ব্যয়ের ক্ষেত্রে অনেক কম্পোনেন্ট আছে যেখানে কৃচ্ছ্রতা সাধন করা যেতে পারে, কাটছাট করা যেতে পারে, সেটা তো একটা আছেই।
আরেকটা জিনিস সেটা হচ্ছে সরকারি ব্যয় ব্যবস্থাপনা, এবং আমার মনে হয় যে সরকারি ব্যয় ব্যবস্থাপনায় কি আমরা প্রতি বছর দেখা যায় যে এপ্রিল মে মাসে পত্রপত্রিকায় আলোচনা শুরু হয়, লেখালেখি শুরু হয় যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আসলে এত শতাংশ টাকা আসলে খরচ করা যায়নি। এখন এখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে খরচ করবার জন্য পরিবীক্ষণ এবং মূল্যায়ন দরকার, আরেকটা হচ্ছে এটা তো সংখ্যাগত দিক দিয়ে, গুণগত মানটা আমরা কিভাবে নিশ্চিত করব। যখন বিভিন্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পগুলো না হয়, অত্যন্ত যাচাই বাছাই করে নেওয়া যে এটা আসলে আমাদের, যেহেতু আমাদের অর্থটা কম, বার্ষিক উন্নয়ন যেহেতু আমাদের ঘাটতি এবং রাজস্ব আহরণের অন্য সব পরিচালন ব্যয় সব কিছু নিয়েই আমাদের অর্থটা বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কম, সুতরাং ওই জায়গাটাতে যাতে ওই কম অর্থেরই সবচাইতে সঠিক ব্যবস্থাপনা করা যায়, সেই কারণে যেটা জরুরি সেটা হচ্ছে যে ওই প্রকল্পগুলো সঠিক প্রকল্প না হচ্ছে কিনা, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পরিবীক্ষণ এবং মূল্যায়ন। এবং এই জায়গাটাতে যেটা হতে পারে সেটা হচ্ছে 3 মাস পর পর হতে পারে যে এটা ইন্টারনালি হোক, কিন্তু ইন্টারনালি হওয়াটা যদি মনে করা হয় যে ইন্টারনালি এখানে কিছু সেন্সিটিভিটি থাকে, ইন্টারনালি কাজটা হতে পারে, কিন্তু মন্ত্রণালয় ভিত্তিক একবার মন্ত্রণালয়ের কিছু কাজ হয়তো আইএমইডির মাধ্যমে হয়, কিন্তু তারপর এটাকে আরেকটু ঢেলে সাজানোর একটা দরকার রয়েছে, জরুরি হয়ে গেছে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধরনের আমাদের ব্যয়ের ক্ষেত্রে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন, মন্ত্রণালয় ভিত্তিক এবং মন্ত্রণালয়ের প্রকল্প ভিত্তিক একটা অগ্রগতি পর্যালোচনা করা এবং তারপরে একটা জাস্টিফিকেশন নেওয়া যে কেন আসলে এই খরচ হচ্ছে না, সমস্যাগুলো কোথায়, এবং যাতে করে পরবর্তী মিটিংয়ে যে পরবর্তী পরিবীক্ষণে যে সেটাকে জাস্টিফাই করা যাবে, সেটাকে কিছু রেকটিফাই করা যায়। আর 3 নম্বর আরেকটা কথা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় বলবো যে অনেক প্রকল্প আছে বছরের পর বছর ধরে চলছে, হ্যাঁ, ছোট ছোট প্রকল্প, এবং এই প্রকল্পেরগুলো জাস্টিফিকেশনগুলো বোধহয় দেখার দরকার আছে। এখন একটু যাচাই বাছাইয়ের দরকার আছে যে বছরের পর বছর ধরে যে ধরনের প্রকল্প আছে, কারণ প্রকল্পের ব্যবস্থাপনার জন্য খুব ছোট্ট প্রকল্প হলো প্রকল্পের ব্যবস্থাপনার জন্যও কিন্তু অনেক খরচ লাগে, ওই জায়গাটাতে কাটছাট করে দেখা হচ্ছে প্রকল্পের গুণগত মানগুলো দেখা, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা, পরিবীক্ষণ এবং নিরীক্ষণ যেটা সেটাকে যদি আমরা করতে পারি, তাহলে সরকারি ব্যয় ব্যবস্থাপনায় সীমিত সম্পদের মধ্যেও কিন্তু আমরা উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোকে কিছুটা হলেও আমরা নিতে পারবো। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিভিন্ন প্রকল্পে বা বিভিন্ন মন্ত্রণালয় দেখতে পাই, তাদের জন্য আসলে বাজেট বরাদ্দ দেওয়া হয় ঠিকঠাক মতো, বরং আগের বছরের চেয়ে বেশি বাড়ানো হয়, কিন্তু বড় সংকট যেটা সেটা হলো তারা বাজেট বাস্তবায়ন করতে পারেন না। অনেক সময় শিক্ষা স্বাস্থ্য খাতের কথাই যদি বলি, যে তাদের কিন্তু যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, বলা হয় যে এই বরাদ্দ আসলে বাংলাদেশে যে পরিমাণ দরকার সেটা চেয়েও কম বরাদ্দ দেওয়া হয়, কিন্তু তারপরেও আমরা দেখি যে বাজেট সেখানে ঠিকঠাক মতো খরচ করতে পারে না, বরং বরাদ্দ ফিরে দিতে হয়। আসলে সংকটটা কোথায় এখানে যেটা আমরা একটু আগে যে আলোচনাটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আসলে পরিবীক্ষণটা দরকার, অর্থাৎ মনিটরিংটা দরকার, স্বচ্ছতাটা আনা দরকার। অর্থাৎ আপনি যদি ধরেন, এবং আমরা কিন্তু আসলে হিস্টোরিক্যাল, আপনি ঠিকই বলেছেন, আমরা যেটা দেখি যে আমাদের সামাজিক অবকাঠামোগত যে খাতগুলো আছে সেই জায়গাগুলোতে একটা শ্লথগতি, বিভিন্ন কারণে প্রকল্প বাস্তবায়নের ধীর গতি আমরা দেখতে পারি। কারণটা অনুসন্ধান করা জরুরি, এবং সেই কারণটা অনুসন্ধান করার জন্য মন্ত্রণালয় ভিত্তিক প্রকল্প ভিত্তিক প্রপার মনিটরিং অ্যান্ড ইভালুয়েশনটা করা দরকার, এবং সেই জায়গাটাতে সমস্যাটা কোথায় সেটা দেখার দরকার। এবং এখানে প্রকল্প পরিচালকেরও যেমন দায়িত্ব রয়েছে, এর পাশাপাশি এটা যদি অর্থায়নটা কিভাবে হচ্ছে, বৈদেশিক ঋণের মাধ্যমে হচ্ছে, তাহলে বৈদেশিক ঋণের ব্যবস্থাপনায় কি কোনো সমস্যা হচ্ছে, ডোনারদের দিক থেকে কি কোনো বিষয় আছে, এই সমস্যাগুলোকে আসলে চিহ্নিত করে পরবর্তী ধাপে যে সেটাকে সমাধান করার জন্য উদ্যোগ নিতে হবে। এই পুরো ব্যবস্থাপনাটা করতে হবে যে, অর্থাৎ সরকারি ব্যয় ব্যবস্থাপনায় আমার যেটি মনে হয় যে আমাদের যতটা গুরুত্ব দেওয়ার দরকার ছিল ততটা গুরুত্ব আসলে, অর্থাৎ ব্যয় ব্যবস্থাপনা একটা বড় ধরনের সংস্কারের যে দরকার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সংস্কারটা খুব জরুরি যে এখন এই সংস্কারটা শুরু করা। শেষের 1 মিনিটে আপনার একটা মন্তব্য জানতে চাবো, সেটা হলো যে বিএনপি সরকারের 4র্থ মেয়াদের প্রথম বাজেট, আমির খসরু মাহমুদ চৌধুরীর অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট, এই বাজেটের অভিনব আসলে নতুনত্ব কিছু দেখছেন কিনা? নতুনত্ব
আমি ঠিক বলবো না, নতুনত্বের বিষয় এখানে নেই। তবে যেটি একটা ইতিবাচক দিক যদি বলি তাহলে সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়ার মাধ্যমে বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে বড় বিনিয়োগকারী এবং সাধারণ যারা গ্রাহক রয়েছেন, ভোক্তা রয়েছেন, তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তবে এখানে চ্যালেঞ্জের জায়গা যেটা রয়েছে, যেটা আমি প্রথমেই আলোচনার শুরুতে বলছিলাম, যে এই স্বস্তিটা দেওয়ার জন্য আমাদের যতটুকু সম্পদ দরকার এবং যতটুকু ফ্লেক্সিবিলিটি দরকার ততটুকু আমাদের আছে কিনা, এবং সেই ফ্লেক্সিবিলিটির জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি, সেই অবকাশটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই বাজেটের সফলতাটা আমরা হয়তো চিন্তা করতে পারবো। অনেক ধন্যবাদ আপা। আজকের আলোচনায় বাজেটের আদ্যপান্ত অনেক কিছু জানতে পেলাম, এবং একটি বিষয় কিন্তু খুব স্পষ্ট, বাজেটের আকার বাড়লে কিন্তু উন্নয়ন নিশ্চিত হবে সেটি নয়। তো যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছিলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।